বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, উত্তর বাংলা কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা। বিগত দিনের লেকচারের মতো আজকেও অনার্স থার্ড ইয়ারের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর পঞ্চম চ্যাপ্টার সম্পর্কে আজকে সামান্য ধারণা দিব। আর আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে এবং ধৈর্য সহকারে শুনলে উপকৃত হবে। আজকে যে চ্যাপ্টার আলোচনা করব তার নাম হচ্ছে রিলেভেন্ট কস্ট ফর ডিসিশন মেকিং, যেটি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কোর্স এর পঞ্চম অধ্যায়। প্রথমে দেখব আমরা কস্ট কনসেপ্ট ফর ডিসিশন মেকিং। এখানে বলছে যে রিলেভেন্ট কস্ট ফর ডিসিশন মেকিং, একটা ডিসিশন নিতে গেলে কতগুলো কস্টকে বিবেচনা করে একটা প্রোডাক্ট উৎপাদনের বা প্রোডাক্ট কেনার বা প্রোডাক্ট রেডিমেড প্রোডাক্ট কেনার বা তৈরি করার ডিসিশন নেওয়া যায়। ঠিক এই চ্যাপ্টারটিতে একটু মনোযোগ সহকারে তোমরা দেখলে ও শুনলে তোমাদের অনেক কাজে লাগবে। তাহলে এখানে বলছে এ রিলেভেন্ট কস্ট ইজ এ কস্ট দ্যাট ডিফার বিটুইন অল্টারনেটিভ, অর্থাৎ রিলেভেন্ট কস্টের বাংলা হচ্ছে প্রাসঙ্গিক ব্যয়, যেটা হচ্ছে প্রাসঙ্গিক ব্যয়, যেটা পণ্য উৎপাদনের বিভিন্ন অল্টারনেটিভ থাকতে পারে, সেই অল্টারনেটিভের মধ্যে ডিফারেন্স করে এই ব্যয়টা, তাই একে বলে রিলেভেন্ট কস্ট। আচ্ছা, এখানে বলছে আইডেন্টিফাইং রিলেভেন্ট কস্ট, বলছে অ্যান অ্যাভয়েডেবল কস্ট। আমরা রিলেভেন্ট কস্ট বলতে বুঝবো রিলেভেন্ট কস্টের আরেক নাম হচ্ছে অ্যাভয়েডেবল কস্ট অথবা ডিফারেন্সিয়াল কস্ট, আর ইরিলেভেন্ট কস্টের আরেক নাম হচ্ছে আনঅ্যাভয়েডেবল কস্ট ও ইরিলেভেন্ট কস্ট। বলছে আইডেন্টিফাইং রিলেভেন্ট কস্ট অ্যান্ড অ্যাভয়েডেবল কস্ট ক্যান বি ইলিমিনেটেড, অর্থাৎ ইন হোল অর ইন পার্ট বাই চুজিং ওয়ান অল্টারনেটিভ ওভার অ্যানাদার। অ্যাভয়েডেবল কস্ট আর রিলেভেন্ট কস্ট, আনঅ্যাভয়েডেবল কস্ট আর ইরিলেভেন্ট কস্ট। এখানে ক্লিয়ার বলতেছে অ্যাভয়েডেবল কস্ট হচ্ছে যে কস্টটা আমরা অ্যাভয়েড করতে পারি, বাদ দিতে পারি, অন্য একটা অল্টারনেটিভ নিতে গিয়ে যে কস্টটা আমরা বাদ দিতে পারবো সেটার নাম হচ্ছে অ্যাভয়েডেবল কস্ট। আর যে কস্টটা আমরা যে ডিসিশনে নেই না কেন, যে অল্টারনেটিভেই নেই না কেন, যে কস্টটা আমরা বাদ দিতে পারবোই না সেটার নাম হচ্ছে ইরিলেভেন্ট কস্ট অর্থাৎ আনঅ্যাভয়েডেবল কস্ট। বলছে টু ব্রড ক্যাটাগরি অফ কস্ট আর নেভার রিলেভেন্ট ইন এনি ডিসিশন and includes sunk cost and future cost that do not differ between the alternative। এখানে বলছে যে দুই ধরনের কস্ট, যেটা কখনোই যে কোনো অল্টারনেটিভ নেওয়া হয় হোক না কেন, এই দুই ধরনের কস্টের কোনো পরিবর্তন আসবে না। যেমন বলছে সাঙ্ক কস্ট, অর্থাৎ পূর্ববর্তী আমরা জানছি সাঙ্ক কস্ট সম্পর্কে, তবুও একটু বলে রাখি সাঙ্ক কস্ট ইজ এ কস্ট that has already been incurred and cannot be avoided। মানে সাঙ্ক কস্ট হচ্ছে যে কস্টটা অলরেডি হয়ে গেছে সেটার নাম হচ্ছে সাঙ্ক কস্ট। আর ফিউচার কস্ট দ্যাট ডু নট ডিফার বিটুইন দ্য অল্টারনেটিভ। আচ্ছা, প্রথমে বলছে রিলেভেন্ট কস্ট অ্যানালাইসিস এ টু স্টেপ প্রসেস। দুই ধরনের রিলেভেন্ট কস্ট অ্যানালাইসিস করতে গেলে দুইটা স্টেপ মোটামুটি মেনটেন করলে রিলেভেন্ট কস্ট অ্যানালাইসিস করা যেতে পারে। প্রথম স্টেপ হচ্ছে ইলিমিনেট কস্ট অ্যান্ড বেনিফিটস দ্যাট ডু নট ডিফার বিটুইন অল্টারনেটিভ। যেমন এটা হচ্ছে যে ইলিমিনেট মানে বাদ দিতে হবে ওই ধরনের কস্ট যেটা যে কোনো অল্টারনেটিভ নিলেও যেন যে কোনো অল্টারনেটিভকে চুজ করা হলেও কোনো ইফেক্ট পড়ে না, এই ধরনের কস্ট। আর হচ্ছে স্টেপ টু ইউজ দ্য রিমেইনিং কস্ট অ্যান্ড বেনিফিটস দ্যাট ডু নট ডিফার বিটুইন অল্টারনেটিভ ইন মেকিং দ্য ডিসিশন। দ্য কস্ট দ্যাট রিমেইন আর দ্য ডিফারেন্সিয়াল অর অ্যাভয়েডেবল কস্ট। অবশিষ্ট কস্টগুলোকে আমরা ডিসিশন নেয়ার ক্ষেত্রে আমরা বিবেচনায় নিয়ে আসব। এখানে বলছে ডিফারেন্ট কস্ট ফর ডিফারেন্ট পারপাস। যেমন বলছে এক একটা কস্ট কিন্তু এক একটা উদ্দেশ্যে ব্যবহার করা হয়, কোনোটার ফিক্সড কস্ট, কোনোটার ভেরিয়েবল কস্ট হবে কোনো ইয়ার। আচ্ছা, কস্ট দ্যাট আর রিলেভেন্ট ইন ওয়ান ডিসিশন সিচুয়েশন মে নট বি রিলেভেন্ট ইন অ্যানাদার কন্টেক্সট, অর্থাৎ কোনো কস্ট একটা সিচুয়েশনে রিলেভেন্ট কস্ট হতে পারে, অন্য একটা সিচুয়েশনে সেটা ইরিলেভেন্ট হতে পারে। আমরা সুন্দরভাবে একটা উদাহরণের সাহায্যে বুঝবো। বলছে সিনথিয়া, এ বোস্টন স্টুডেন্ট,
ইজ কনসিডারিং ভিজিটিং হার ফ্রেন্ড ইন নিউ ইয়র্ক। বলছে সিনথিয়া একজন স্টুডেন্ট, তিনি বোস্টনে থাকেন, বোস্টন একটা শহরের নাম, সেখানে থাকেন, নিউ ইয়র্ক সিটিতে তার এক বন্ধুর সঙ্গে দেখা করতে যাওয়ার তার চিন্তা। শি ক্যান ড্রাইভ অর টেক দ্য ট্রেন। তার নিজস্ব গাড়ি আছে, সে তার নিজস্ব গাড়িতে ড্রাইভ করে যেতে পারে অথবা ট্রেনের টিকিট কেটে যেতে পারে, দুইটা তার অপশন। বাই কার ইট ইজ 230 মাইল টু হার ফ্রেন্ডস অ্যাপার্টমেন্ট। মানে বোস্টন থেকে নিউ ইয়র্ক হচ্ছে 230 মাইল। She is trying to decide which alternative is less expensive and has generated the following information. বলছে সে কোন অল্টারনেটিভটা নেবে, নিজের গাড়িতে করেই ড্রাইভ করে যাবে নিউ ইয়র্কে নাকি ট্রেনে টিকিট কেটে যাবে, এই ডিসিশন নিবে। এই নিম্নোক্ত কিছু ইনফরমেশন দেওয়া আছে, সেখান থেকে নিতে হবে। বলছে যে অ্যানুয়াল স্টেট লাইন ডেপ্রিসিয়েশন অন কার। স্টেট লাইন ডেপ্রিসিয়েশন অর্থাৎ সরলরৈখিক পদ্ধতিতে ডেপ্রিসিয়েশন কারের প্রত্যেক বছর কারের হচ্ছে 2800 টাকা। কস্ট পার মাইল হচ্ছে 0.280। কস্ট অফ গ্যাস লাইন অর্থাৎ গ্যাস এর কস্ট হচ্ছে পার মাইলে হচ্ছে 0.050। এখানে বলা হচ্ছে যে ফিক্সড আইটেম, ফিক্সড কস্টগুলো মনে রাখতে হবে যে ফিক্সড কস্টগুলো অলওয়েজ ফিক্সড। যেমন গাড়ি আমরা রান করি আর না করি, গাড়ি চালাই এবং বা গাড়িটা না চালাই, তারপরেও আমাদের ডেপ্রিসিয়েশন হবে, কিন্তু কস্ট অফ গ্যাসোলাইন অর্থাৎ পেট্রোল ডিজেল এগুলো গাড়ি চালালে হবে, না চালালে হবে না। আচ্ছা, তারপরে বলছে অ্যানুয়াল কস্ট অফ অটো ইন্স্যুরেন্স অ্যান্ড লাইসেন্স। যেমন গাড়ি একটা কিনলে লাইসেন্স ও ইন্স্যুরেন্স কস্ট পার ইয়ারলি হয়, সেটা হবেই, গাড়ি চালানো হোক আর না হোক সেই কস্টটা কিন্তু হবেই। বলছে মেইনটেনেন্স অ্যান্ড রিপেয়ার কস্ট, এটা গাড়ি চালাইলে হবে, না চালাইলে হবে না। পার্কিং ফি অ্যাট স্কুল অর্থাৎ গাড়িটা পার্কিং ফি আছে, গাড়িটা যেখানে আমরা পার্ক করে রাখি তার ফি হচ্ছে বার্ষিক হচ্ছে $360, যা প্রতি মাইলে কস্ট করে এত। তাহলে টোটাল অ্যাভারেজ কস্ট হচ্ছে 0.569। আচ্ছা, এখানে বলছে যে একটা গাড়ি স্যালভেজ ভ্যালু তার 4000 টাকা, 18,000 টাকা দিয়ে গাড়িটি কেনা হয়েছিল, মানে মোটর সাইকেল আর কি, তার 18,000 টাকা দিয়ে, অথবা কার $18,000 দিয়ে কিনছিল, 4000 তার স্যালভেজ ভ্যালু, অর্থাৎ 5 বছর পর ওই কারটা 4000 টাকায় বিক্রি করা যাবে। তাহলে 5 বছরের ডেপ্রিসিয়েশন হচ্ছে স্টেট লাইনে কত, 14,000। 5 দিয়ে ভাগ দিলে 14,000কে ভাগ দিলে আসবে 2800, প্রতি বছর 2800 করে ডেপ্রিসিয়েশন। এবং বলছে গ্যাসোলাইন হচ্ছে পার গ্যালন হচ্ছে 1.60 পার গ্যালন। আচ্ছা, তারপরে হচ্ছে পার্কিং ফি 45 টাকা পার মান্থ। আচ্ছা, এখন আর কিছু ইনফরমেশন আছে। প্রথমে ইনফরমেশনের সাথে সাম এডিশনাল ইনফরমেশন কিছু দেয়া আছে, দেখবো। হুইচ কস্ট অ্যান্ড বেনিফিটস আর রিলেভেন্ট ইন সিনথিয়ার ডিসিশন, অর্থাৎ সিনথিয়ার ডিসিশন নিতে গেলে কোন কোন কস্টগুলো রিলেভেন্ট কস্ট। দি কস্ট অফ দ্য কার ইজ এ সাঙ্ক কস্ট অ্যান্ড ইটস নট রিলেভেন্ট টু কারেন্ট ডিসিশন। বলছে যে কস্ট অফ কার অর্থাৎ কারটা যে দামে কিনছে $18,000, সেটা কিন্তু সাঙ্ক কস্ট, অ্যান্ড ইজ নট রিলেভেন্ট টু দ্য কারেন্ট ডিসিশন। যেমন হচ্ছে কারটা অলরেডি ক্রয় করা হয়ে গেছে, সেটা তো আর চেঞ্জ করা যাবে না, যদি টিকিট কেটেও নিউ ইয়র্ক যায় তারপরেও সেটা চেঞ্জ করা যাবে না। আবার বলছে দি অ্যানুয়াল কস্ট অফ ইন্স্যুরেন্স ইজ নট রিলেভেন্ট। বলছে অ্যানুয়াল কস্ট অফ গাড়ি চালানো হোক আর না হোক ইন্স্যুরেন্স চার্জটা দিতেই হবে। ইট উইল রিমেইন দ্য সেম অফ দ্য ড্রাইভ অর টেক দ্য ট্রেন। যদি ট্রেনে গায়ে তাও দিতে হবে, গাড়ি ড্রাইভ করলেও দিতে হবে, গাড়ি চালাইলেও দিতে হবে, না চালাইলেও দিতে হবে। এগুলো হচ্ছে কি ইরিলেভেন্ট অর্থাৎ নট রিলেভেন্ট অর্থাৎ ইরিলেভেন্ট কস্ট, এগুলো আমাদের ডিসিশনে আসবে না। যেটা ওইটুকুই ডিসিশনে আসবে যেটা হচ্ছে গাড়ি চালাইলে হবে, না চালাইলে হবে না, সেটা শুধুমাত্র ডিসিশনে আসবে। বলছে হাউএভার দ্য কস্ট অফ গ্যাসোলাইন ইজ ক্লিয়ারলি রিলেভেন্ট ইফ শি ডিসাইড টু ড্রাইভ। মানে গ্যাসের দামটা তার হিসাব করতে হবে যদি সে ড্রাইভ করে, কিন্তু ট্রেনে গেলে তো আর গ্যাস তার লাগতেছে না,
if she takes the drive the cost will be the incurred, so varies depending on the ডিসিশনের উপর তার নির্ভর করবে। ট্রেনে গেলে ট্রেনের টিকিটের দাম নেবে একবার এই টাকাটা নেবে, আর এখানে গাড়িতে ড্রাইভ করে গেলে গাড়ির পেট্রোল কিনতে হবে। বলছে হুইচ কস্ট অ্যান্ড বেনিফিট আর রিলেভেন্ট ইন ডিসিশন, সিনথিয়াস ডিসিশন, দি কস্ট অফ মেনটেনেন্স আর রিপেয়ার ইজ রিলেভেন্ট। গাড়ি চালাইলে হবে, না চালাইলে হবে, না চালাইলে হবে না, এটা হচ্ছে রিলেভেন্ট কস্ট। The smoothly school parking fee is not relevant because it must be paid if Cynthia drive or আচ্ছা রিলেভেন্ট হচ্ছে স্কুল পার্কিং, বার্ষিক গাড়ি রাখার মতো একটা জায়গা নিয়েছি, সেটা 360 রুপি দিতে হয়, সেটা পার্কিং করলেও দিতে হবে, না করলেও দিতে হবে। সো এগুলো হচ্ছে irrelevant cost. At this point we can see that the sum of the average cost of 0.569 per mile are relevant and other costs, অর্থাৎ বলছে যে 0.569 হচ্ছে relevant cost, others নয়। আবার বলছে which cost and benefits are relevant in Cynthia's decision, বলছে the decline in resale value due to additional miles is a relevant cost, the round trip fare is clearly relevant, if she drive the cost can be avoided, বলছে relaxation on the train is relevant even though the decision make। আচ্ছা আমরা এখন যেটা দেখব যে ফ্রম দ্য ফাইন্যান্সিয়াল স্ট্যান্ড পয়েন্ট এইসব ইনফরমেশন নিয়ে আমরা যেগুলো রিলেভেন্ট কস্ট সেগুলোর হিসাবটা করে নিলেই আমরা বুঝতে পারবো যে আমাদের কোনটা সিনথিয়া কোনটা সিস্টেম গ্রহণ করলে, অর্থাৎ ট্রেনে যাবে নাকি কারে যাবে সে ডিসিশন নিতে পারবে। এখানে সব রিলেভেন্ট কস্টগুলো যেমন গ্যাসোলাইন মেইনটেনেন্স, রিডাকশন ইন রিসেল, পার্কিং ইন নিউ ইয়র্ক সিটি, এখানে বলছে 460 গুণন 0.050 পার মাইল, 460 মাইল হচ্ছে যাওয়া 230 আসা 230, এই হলো 460, তার দাম এত, মেইনটেনেন্স এত। এখানে একটা জিনিস বলা দরকার, সেটা হলো স্টেট লাইন ডেপ্রিসিয়েশনটা আসলো না কি কারণে? এ কারণে আসলো না যে ডেপ্রিসিয়েশন তার গাড়ি ড্রাইভ করলেও হবে, না করলেও ডেপ্রিসিয়েশন হবেই, যে কারণে যে খরচটা ড্রাইভ করলে হবে না করলেও হবে সেটাকে আমরা রিলেভেন্ট কস্ট বলবো না, যেটা ড্রাইভ করলে হবে না সেটা নিয়ে আসবো। মেইনটেনেন্স কস্ট সব 111.86, এত টাকা আমার যদি আমি গাড়ি ড্রাইভ করে যাই তাহলে 114.86 টাকা লাগতেছে, আর যদি টিকিট কাটি তাহলে $104 টিকিট, ট্রেনের টিকিট কাটলে আমরা যাওয়া আসা করতে পারবো। সো সিনথিয়া অবশ্যই 114 টাকার, গাড়িতে গেলে 114 টাকা খরচ হবে, ফিক্সড কস্টগুলো বাদ দিয়ে গাড়িতে গেলে 114 টাকা খরচ হবে, আর টিকিট কাটলে হচ্ছে 104 টাকা নেবে। সিনথিয়া ডিসিশন নেবে কোনটাতে যাবে বা যাবে না। বলছে পরবর্তীতে বলছেন অন্য আমরা টপিকে যাব, সেটা হচ্ছে দি মেক অর বাই ডিসিশন। When a company is involved in more than one activity in the entire value chain, it is vertically integrated. A decision to carry out one of the activities in the value chain entirely rather than to buy externally from a supplier is called a make or buy decision. খুব সহজভাবে আমি জিনিসটা বুঝাই দেব, সেটা হচ্ছে যে মনে করো যে আমার একটা ফ্যাক্টরি আছে যেটাতে আমি শুধুমাত্র শার্ট তৈরি করে বিক্রি করি। এখন শার্ট তৈরি করার প্রধান কাঁচামাল হচ্ছে কাপড়, সে কাপড়টা আমি কিনে নিয়ে আসবো নাকি সে কাপড়েও বানাবো আমি। আবার শার্ট তৈরি করতে যে বোতাম লাগে, বোতামটা কি আমি আমার ফ্যাক্টরিতে বানাবো নাকি যে ফ্যাক্টরি বোতাম তৈরি করে সেখানে আমরা বোতাম অর্ডার দিয়ে তৈরি করে বানায় নেব, এই ধরনের বিষয়টা। মানে একটা জিনিস তৈরি করব না কিনে নিয়ে আসবো। যেমন আরও সহজভাবে বলা যেতে পারে, যদি কোনো আমরা প্রোগ্রাম করি বা প্রোগ্রাম তৈরি করতে গেলে মনে করেন কিছু নাস্তার যদি ব্যবস্থা করি, ধরে নিলাম যে মিষ্টির যদি ব্যবস্থা করি, তাহলে আমি মিষ্টিটা তৈরি করব নাকি মিষ্টি মার্কেট থেকে সরাসরি রেডিমেড কিনে নিয়ে আসবো, এই ডিসিশনটা আমরা যেভাবে নিব সেটার নাম হচ্ছে মেক অর বাই ডিসিশন। হচ্ছে দি মেক অর বাই ডিসিশন অ্যান্ড এক্সাম্পল, একটা এক্সাম্পলের মাধ্যমে এখানে বলা হচ্ছে যে এসএক্স কোম্পানি ম্যানুফ্যাকচার পার্ট 4A দ্যাট ইজ ইউজড ইন ওয়ান অফ ইটস প্রোডাক্ট, অর্থাৎ পার্ট 4A
একটা প্রোডাক্টের পার্ট, একটা প্রোডাক্টের আইটেম ধরে নিলাম পার্ট 4A এক ধরনের একটা বোতাম, অর্থাৎ শার্ট তৈরির বোতাম, দ্যাট ইজ ইউজড ইন দ্য ওয়ান অফ দ্য প্রোডাক্ট দি ইউনিট প্রোডাক্ট কস্ট। প্রোডাক্টটা এই বোতামটা যদি আমরাই তৈরি করি, আমাদের মূল ফ্যাক্টরি বা মূল অ্যাক্টিভিটিস কিন্তু শার্ট তৈরি করা, বোতাম তৈরি করা নয়। বাইরের কোম্পানি থেকে যদি আমরা বোতাম কিনে নিয়ে আসতেও পারি, নিজেও বানাইতে পারি। তা নিজে যদি তৈরি করি তাহলে আমার খরচ পড়বে ডাইরেক্ট ম্যাটেরিয়াল 9, ডাইরেক্ট লেবার 5, ভেরিয়েবল ওভারহেড 1, ডেপ্রিসিয়েশন অফ স্পেশাল ইকুইপমেন্ট 3, সুপারভাইজার স্যালারি 2, জেনারেল ফ্যাক্টরি ওভারহেড 10, ইউনিট প্রোডাক্ট কস্ট হচ্ছে 30 টাকা করে পার পার্ট 4A। বোতামের দাম পড়বে এই টাকাটা পড়বে। এখন বলছে দি মেক অর বাই ডিসিশনের ক্ষেত্রে দি স্পেশাল ইকুইপমেন্ট ইউজ টু ম্যানুফ্যাকচার পার্ট 4A হ্যাজ নো রিসেল ভ্যালু। ধরে নেওয়া হয়েছে যে বোতাম 4A তৈরি করতে যে মেশিনটাও নতুন করে আমাকে কিনতে হবে, সে মেশিনটার বিক্রি করলে কোনো দাম পাওয়া যাবে না। বলছে দি টোটাল অ্যামাউন্ট অফ জেনারেল ফ্যাক্টরি ওভারহেড হুইচ ইজ অ্যালোকেটেড টু দ্য বেসিস অফ দ্য ডাইরেক্ট লেবার আওয়ার হুইচ, এখানে বলছে দি 30 ইউনিট প্রোডাক্ট টাকা অর্থাৎ $30 ইউনিট প্রোডাক্ট ইজ বেসড অন 20,000 পার্টস প্রডিউসড ইচ ইয়ার। প্রত্যেক বছরে 20,000 পার্টস অ্যান্ড আউটসাইড সাপ্লায়ার হ্যাজ অফার টু প্রোভাইড দ্য 20,000 পার্টস অ্যাট এ কস্ট অফ পার্ট 25 টাকা করে। বলছে একজন সাপ্লায়ার দিতে চাইছে 20,000 পার্ট আমরা বাইরের থেকে কিনলে প্রত্যেক পার্টে 25 টাকা করে পড়বে। 20,000 পার্ট যদি আমরা ক্রয় করি, আর তৈরি করার খরচ পড়তেছে আমাদের কত, 30 টাকা। কিনবো নাকি বানাবো? এখন বলছে যদি আউটসাইড পারচেজারের ক্ষেত্রে এখানে বলা হচ্ছে, দেখতে পাচ্ছ যে কস্ট পার ইউনিট, এখানে বলছে কস্ট অফ 20,000 ইউনিট মেক অর বাই। যদি আমরা তৈরি করি তাহলে যে খরচ, আর যদি কিনে নিয়ে আসি তাহলে কি খরচ পড়বে। আউটসাইড পারচেজ প্রাইস, অর্থাৎ বাইরে থেকে যদি আমি ডাইরেক্ট বোতামটা কিনে নিয়ে আসি তাহলে 25 টাকা করে পার বোতামে পড়লে, আমরা 20,000 বোতাম যদি কিনি তাহলে 5 লক্ষ টাকা আমাদের একবারে দিলেই ডাইরেক্ট ওরা বোতাম আমাদেরকে সাপ্লাই দিয়ে দিবে। অর্থাৎ সেক্ষেত্রে কোনো সমস্যা আমাদের নেই যদি আমরা ক্রয় করি। কিন্তু আমরা যদি নিজেই তৈরি করি তাহলে কত খরচ পড়বে দেখি। তাহলে ডাইরেক্ট ম্যাটেরিয়াল 9 টাকা, ডাইরেক্ট লেবার 5 টাকা, এদিকে 30 টাকা পড়তেছে। তাহলে 30 টাকা যদি পড়ে তাহলে দেখো ডাইরেক্ট ম্যাটেরিয়াল তৈরি যদি আমরা করি, ডাইরেক্ট ম্যাটেরিয়াল বোতাম তৈরির প্রধান কাঁচামাল 1,80,000 টাকা লাগতেছে, ডাইরেক্ট লেবার লাগতেছে 1 লক্ষ টাকা, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড লাগতেছে 20,000 টাকা, 20,000 ইউনিট 20,000 টাকা। বলছে ডেপ্রিসিয়েশন অফ ইকুইপমেন্ট, এখানে বলছে ডেপ্রিসিয়েশন অফ ইকুইপমেন্টের ডেপ্রিসিয়েশন 3 টাকা বলা আছে। এখানে মেক অর 20,000 ইউনিট যদি তৈরি করি আমরা, তাহলে এখানে নাই, কিন্তু যেহেতু এটা ফিক্সড কস্ট, এখানে তৈরি করলে এখানে হবেই, যে কস্টটা হবেই, তৈরি করলেও হবে না করলেও হবে, এটা আমরা আমাদের ডিসিশনে নিয়ে আসবো না। যেমন ডেপ্রিসিয়েশন একটা ফিক্সড কস্ট, আমাদের এখানে ডিসিশনে নিয়ে আসবো না। যদি আমরা বাইরের থেকে ক্রয় করি তাও হবে, আর যদি নিজে তৈরি করি তাও ডেপ্রিসিয়েশনটা হবেই। সুপারভাইজার স্যালারি, প্রোডাক্ট তৈরি করলে নতুন একজন সুপারভাইজার নিয়োগ দিলে তার স্যালারি 40,000 টাকা। জেনারেল ফ্যাক্টরি ওভারহেড, আমাদের ফ্যাক্টরি চলুক আর না বাইরের থেকে কিনে নিয়ে আসি, বা ফ্যাক্টরি চালু যদি থাকে তাও এই খরচটা হবে। সো এগুলো আমাদের ডিসিশন মেকিংয়ে আসবে না। তাহলে আমাদের তৈরি করতে 20,000 ইউনিট তৈরি করতে লাগতেছে 3,40,000 টাকা, আর ক্রয় করলে লাগতেছে আমাদের 5 লক্ষ টাকা। ক্রয় করলে 5 লক্ষ টাকা লাগতেছে। অর্থাৎ দি স্পেশাল ইকুইপমেন্ট হ্যাজ নো রিসেল ভ্যালু অ্যান্ড ইজ এ সাঙ্ক কস্ট, এটা হলো এক ধরনের সাঙ্ক কস্ট, পাওয়া যাবে না। বলছে জেনারেল ফ্যাক্টরি ওভারহেড নট অ্যাভয়েডেবল, অর্থাৎ ইরিলিভেন্ট। ইফ দ্য প্রোডাক্ট ইজ ড্রপড ইট উইল বি রিঅ্যালোকেটেড টু আদার প্রোডাক্ট, অন্য প্রোডাক্টের কাজে ব্যবহার করা যাবে। আবার বলছে শুড উই মেক অর বাই পার্টে, এখানে বলছে তাহলে আমরা যে ডিসিশন আমরা অ্যানালাইসিস করে পাইলাম যে আমাদের আসলে এই প্রোডাক্টটা কিনবো নাকি তৈরি করব। তাহলে দেখা যাচ্ছে যে আমরা তৈরি করলে $3,40,000 লাগতেছে, আর বাইরের থেকে ক্রয় করলে $5 লক্ষ লাগতেছে। সো বুঝতেই পারতেছো আমরা তৈরি করব না বাইরের থেকে ক্রয় করব। বলছে আমাদের পূর্ববর্তী আলোচনায় আমি অপরচুনিটি কস্ট সম্পর্কে বলছিলাম, তারপর আজকে একটু অপরচুনিটি কস্ট সম্পর্কে বলি। অ্যান অপরচুনিটি কস্ট ইজ দ্য বেনিফিট দ্যাট ইজ
foregone as a result of purchasing some course of action. Opportunity cost are not actual dollar outlay and are not recorded in the formal accounts of an organization. বলছে একদম সহজ ভাষায় আমি বলতে চাচ্ছি যে অপরচুনিটি কস্ট হচ্ছে আমরা অনেকগুলো অল্টারনেটিভের মধ্যে থেকে বেস্ট অল্টারনেটিভ চুজ করতে গিয়ে অন্য যে সকল আমরা স্যাক্রিফাইস করি সেটাকেই বলে, অন্য যত কস্ট আমরা স্যাক্রিফাইস করি সেটাকেই বলে অপরচুনিটি। অর্থাৎ বলছে কি টার্ম অ্যান্ড কনসেপ্ট, বলছে স্পেশাল অর্ডার is a one-time order that is not considering part the company normal ongoing business. অর্থাৎ স্পেশাল অর্ডার বলতে স্পেশালি কোনো জিনিস তৈরি করার ক্ষেত্রে যে অর্ডার যদি পাওয়া যায় সেটা কিন্তু একটা বিজনেসের একবারই তৈরি হয়, বারবার তৈরি হয় না। এটাই এই স্পেশাল অর্ডারে কিছু বলছে যে মেক এ সিঙ্গেল প্রোডাক্ট হুইচ নর্মাল সেলিং প্রাইস 20 টাকা, যে মানে একটা প্রোডাক্ট তৈরি করে বিক্রি করে 20 টাকা করে। এ ফরেন ডিস্ট্রিবিউটার অফার টু পারচেস 3000 ইউনিট অফ 10 টাকা পার ইউনিট, মানে একজন ফরেন ডিস্ট্রিবিউটার অর্ডার করছে 3000 ইউনিট পণ্য তৈরি করে দিতে। দি ওয়ান টাইম ইউজ বলছে অ্যান অ্যানুয়াল ক্যাপাসিটি 10,000 ইউনিট, মানে বলছে যে জেট ইনকর্পোরেশন 10,000 ইউনিট প্রোডাক্ট তৈরি করতে পারে, সে তৈরি করে 10,000 প্রোডাক্ট তৈরি করতে পারে। অ্যান্ড জেট ইনকর্পোরেশন কারেন্টলি প্রডিউসিং অ্যান্ড সেলিং অনলি 5,000 ইউনিট তৈরি করে। অর্থাৎ এখানে সহজে বলা হচ্ছে যে জেট ইনকর্পোরেশন কোম্পানি তার একটা ফ্যাক্টরি আছে, সেই ফ্যাক্টরিতে 10,000 পিস পণ্য অর্থাৎ 10,000 ইউনিট মাল বছরে তৈরি করতে পারে, কিন্তু ওই ফ্যাক্টরি 5,000 ইউনিট করে মাল তৈরি করে এবং বিক্রি করে। বলা হচ্ছে যে একটা বাইরের ফরেনার অর্ডার করছে 3,000 ইউনিট মাল তারা নিবে, প্রত্যেক ইউনিট 10 টাকা করে দিবে, এই ধরনের 3,000 ইউনিট মাল বানানোর অর্ডার দিছে। এখন শুড দ্য জেট কোম্পানি অ্যাকসেপ্ট দ্য, দেখো শুধুমাত্র 8 টাকা যে ভেরিয়েবল কস্ট এইটাই লাগতেছে অতিরিক্ত 1000 ইউনিট অ্যাকসেপ্ট করার ক্ষেত্রে। তাহলে 3,000 ইউনিট পণ্য বানানোর ক্ষেত্রে আমার ভেরিয়েবল কস্ট মাত্র 8 টাকার বেশি প্রয়োজন হচ্ছে 8 পার ইউনিটে। অর্থাৎ আমার যে ফ্যাক্টরি, ওই ফ্যাক্টরি দিয়ে ওই মেশিনে ওই লেবারেই সব কিছুই বানাইতে পারবো, যেহেতু আমাদের 10,000 ইউনিট পর্যন্ত পণ্য উৎপাদন করার ক্ষমতা আছে, সেহেতু আমরা 10 টাকা করে অর্ডার যদি পাই তাহলে 3,000 অর্ডারে আমরা পারবো কত 30,000 টাকা, আমাদের খরচ হবে কত 24,000, তাহলে 6,000 আমার বেনিফিট থাকতেছে। সো আমরা অফারটা অবশ্যই অ্যাকসেপ্ট করব বা অর্ডারটা অবশ্যই নিব, কি কারণে 6,000 টাকা আমার ইনকাম বেশি হবে। ধন্যবাদ সকলকে এতক্ষণ ধৈর্য সহকারে শোনার জন্য। ধন্যবাদ, ভালো থাকো, বাসায় সুস্থ থাকো।